আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্জুর আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন জনাব আরশাদ মাহমুদ। জনাব আরশাদ মাহমুদ, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। ধন্যবাদ, আপনাকে শুনতে পাচ্ছি এবং আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকেও ধন্যবাদ। আরশাদ ভাই, নতুন সরকার আমরা পেলাম একটা দীর্ঘ অপেক্ষার পর, একটা নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের মাধ্যমে আমরা একটা নতুন সরকার পেয়েছি। এবং এই সরকার দায়িত্ব দেওয়ার পর জনাব তারেক রহমান সাহেব আমাদের প্রধানমন্ত্রী হিসেবে ইতিমধ্যে বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন, এবং কিছু কিছু পদক্ষেপ উনি ওনার নিজের জন্যও নিয়েছেন, যেগুলো দেখে আমরা আসলে দেখে অভ্যস্ত নই। সেরকম ভালো কি মন্দ সেটা হয়তো পরে বোঝা যাবে, কিন্তু আমরা যে অভ্যস্ত নই, আমরা যে দেখিনি এরকম মনে হচ্ছে। তো আপনারাও দেখলাম যে আজকে আপনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন এগুলো নিয়ে। তো সেগুলো সম্পর্কে একটু আপনার সম্পর্কে কাছে জানতে চাই, যে এগুলো দেখে আপনার কাছে কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে? মনে হচ্ছে তো খুব মানে আশাবাদী হতে শিখতেছি আর কি। তার কারণ বিগত সরকারগুলোর কার্য বা সরকার প্রধানদের কার্যকলাপ সম্পূর্ণ ছিল জনবিরোধী, জনস্বার্থের বিরোধী এবং গোষ্ঠী স্বার্থের পক্ষে। তো এগুলো দেখতে দেখতে তো আমরা হতাশ হয়ে যাচ্ছিলাম যে দেশের মনে এখন আর ভবিষ্যৎ নাই। তো সত্যি কথা বলতে কি, তারেক রহমান সাহেব যখন বিএনপির নেতৃত্বে আসলেন এবং আসার পরপরই তিনি লন্ডন থেকেই বেশ কতগুলো কথা বলছিলেন, যেটা আমার কাছে মনে হচ্ছিল যে খুব পজিটিভ তার চিন্তা ভাবনা। তো তারপরেও যেটা আমাদের হয়, মানে সাংবাদিক হলে তো আপনাকে সবসময় একটা সন্দেহবাদী হতে হবে। সাংবাদিকদের প্রথম কাজ হলো, ওই ইংরেজিতে বলে ইউ হ্যাভ টু বি অ্যান ইনকরেজিবল স্কেপটিক, মানে একদম খুব খুব কঠিন শক্ত সন্দেহবাদী হতে হবে, যে কোনো জিনিসই বিশ্বাস করা যাবে না খালি মুখের কথায়। তো তারপরেও আমি বলবো, যেহেতু এটা আমাদের দেশ, আমরা সবাই আশাবাদী হতে চাই, আমরা দেশের মঙ্গল চাই, দেশের সাধারণ মানুষের মঙ্গল চাই। তো আসার পরে উনি এই যে কতগুলো গতকালকেই এই সিদ্ধান্তগুলো দেখলাম আর কি, আমি খুবই মানে আশান্বিত হচ্ছি এটা দেখে। যেমন উনি এটা আমি লিখেছিলাম যে আপনারা অনুগ্রহ করে এই যে ফ্ল্যাগওয়ালা মন্ত্রীর গাড়ি, তারপরে বড় বড় বাড়িতে না থেকে আপনারা চেষ্টা করবেন সাধারণ মানুষের সঙ্গে যাতে মিলে যেতে পারেন। সাধারণ মানুষ যেন আপনাদের থেকে, তাদের থেকে আলাদা না করতে পারে। আপনারা তাদের মতো আচরণ করেন, তাদের মতো ব্যবহার করেন, তাদের মতো চলাফেরা করেন, তাদের মতো কাপড় চোপড় পরেন। তো তারেক রহমানের এই যে সাদা শার্ট এবং জাস্ট সিম্পল প্যান্ট, এটা দেখে আমার কাছে কিন্তু খুবই মানে আমি আশান্বিত হয়েছি যে না, উনি হয়তোবা এটা মানে উনি চিন্তা করেছেন যে আমরা সাধারণ মানুষের মধ্যে চলাফেরা না। তবে কালকে খুবই আশান্বিত হলাম আরো কতগুলো পদক্ষেপ দিকে। যেমন উনি বলছেন যে উনি নিজের কোনো মানে সরকারি কোনো গাড়ি উনি ব্যবহার করবেন না। ওনার নিজের আগের যে টয়োটা গাড়ি আছে, সাদা টয়োটাটা, ওইটাই ব্যবহার করেন। এবং তার চেয়েও বড় কথা যে উনি ড্রাইভারের বেতন এবং তেলের খরচও নিজের থেকে দেবেন। এটা একটা মানে আমরা তো এগুলো দেখি না এখানে কখনো। হ্যাঁ, এই দেশটায় আসে, ক্ষমতায় আসে, যেই আসে খালি লুট করতে আসে। তার মানে সদ্য ক্ষমতা থেকে চলে যাওয়া মোহাম্মদ ইউনূস হলো তার আর একটা বড় উদাহরণ। এটাই উনি নিজের ইয়ে করছেন। যাই হোক, ওটা সেই প্রসঙ্গ থাক। আচ্ছা, তো তারপরে দেখলাম উনি বলছেন যে গাড়িতে কোনো ফ্ল্যাগ ব্যবহার করা হবে না, শুধুমাত্র রাষ্ট্রীয় অনুষ্ঠান বা বিদেশি অতিথি আসলে। আর তৃতীয় দেখলাম উনি সচিবালয় মানে মিটিং করবেন। তার কারণ সচিব মানে অন্যান্য মন্ত্রীদের যদি ওনার জায়গায় আসতে হয়, রাস্তায় যানজট হয়, এটা নানান একটা ঝামেলা সব সময়। এটা একটা ভালো দিক বলে মনে হয়েছে। আর পুলিশকে দীর্ঘক্ষণ ধরে রাস্তায় দুই পাশে দাঁড়িয়ে রাখতে হবে। এটাও আমরা আমরা অভ্যস্ত নাই। আমরা সবাই দেখি তারা সবাই ক্ষমতাকে দেখে যে আমি কত বড় ক্ষমতা পাবো, সামনে পিছনে স্কোয়াড বুকু করে বাজি। তো এইগুলো না দেখলে, কালকে আমি ফেসবুকেই দেখতেছিলাম এক ভদ্রলোক মোটর সাইকেলে করে এটা লাইভ দেখাচ্ছিলেন যে দেখেন সামনে প্রধানমন্ত্রীর গাড়ি যাচ্ছে, কিন্তু রাস্তাঘাটে কোনো তেমন কোনো মানে নিরাপত্তার লোকজন নাই। তো এটা দেখে এই যে সাধারণ মানুষের মনে ঢোকা বা ভিতরে তারা যে চিন্তা করছে, জানে এটা তো অন্যরকম রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান। এই একটা। আর দুই নাম্বার, তিন চার পাঁচ এটা। আর যে যে বিশাল যে গাড়ি বহর, আগে ছিল 14টা গাড়ি, সেখান থেকে উনি বলছেন এতগুলো দরকার নেই, মাত্র 4টা গাড়ি তৈরি হবে। তো এগুলো তো সাংঘাতিক, মানে আমি বলবো যুগান্তকারী পদক্ষেপ। এগুলোতে আমরা অভ্যস্ত না, বাংলাদেশের মানুষ অভ্যস্ত না এগুলোতে। বাংলাদেশের মানুষ দেখেছে যে তারা মানে শাসন করতে হবে রাজার মতো।
রাজা প্রজার যেমন বিভক্তি থাকে সেরকমই ছিল, আগেও ছিল, দীর্ঘদিন 54 বছর থেকে একই জিনিস, এটা এবার দেখে মনে হচ্ছে। বাট এট দ্য সেম টাইম এটাও বলবো, আমরা তো সাংবাদিক, আমাদেরকে সন্দেহবাদী হইতে হবে। তার কারণ এই প্রসঙ্গে আমার জেনারেল এরশাদের কথা মনে পড়তেছে। উনি 1982 সালের 24শে মার্চ ক্ষমতা দখল করলেন, প্রধান সামরিক আইন, দেশে মার্শাল ল জারি হয়ে। এর 2 দিন পরে দেখলাম খবরের কাগজের ছবি, তারপরে উনি সাইকেলে করে উনি বাড়ি থেকে অফিসে যাচ্ছেন সাইকেল। তো এটা দেখে আমরা সবাই পুলকিত। কিন্তু তারপরে জেনারেল এরশাদ কি করেছে এবং কি না করেছে সেটাতে আমরা তো দেখেছি তার মানে, এবং পরিণতি কি হয় সেটাও দেখেছি। 6 বছর জেল খাটছে। তো আশা করি তারেক রহমান সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না, এবং মোটামুটি যে আহ, এই যে কাজগুলো করছেন এটাতে তিনি স্টিক করতে পারবেন। আর 2 নম্বর কথা আমার মনে হয় ওইগুলোতে এখানে আরেকটা কথা আমি বলি আপনাকে, আপনাকে স্মরণ করিয়ে দিই, যে এবার ডক্টর ইউনূস যখন দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার 1 দিন কি 2 দিন পরে আমি একটা পত্রিকার একটা রিপোর্ট দেখেছিলাম যে উনি নাকি যানজটে অনেকক্ষণ বসেছিলেন। হ্যাঁ, মানে হ্যাঁ। তার মানে উনিও যানজটটাকে ওই আর্টিফিশিয়ালি চেঞ্জ করতে চান না, উনি দেখতে চেয়েছেন যা, কিন্তু তারপর মনে হয় অস্থির হয়ে গেছেন অথবা বিরক্ত হয়ে গেছেন, হয়ে আবার মানে ওই প্রোটোকলে না, চলে গেছেন। তারপরে ওই যে ক্ষমতা দেখাইতে হবে, সামনে পিছনে গাড়ি, প্রোটোকল, রাস্তাঘাট বন্ধ সব, হ্যাঁ। তো যা হয় শৈল শাসকদের যা চরিত্র আর কি। যাই হোক, উনি ইউনূস নিজেও শৈল শাসকের মতো ব্যবহার করছে। যাই হোক, যে কথাটা ভুলে যাওয়ার আগে বলি, এখন তারেক রহমান সাহেব তো নিজের গাড়ি চলবে। আমি কিন্তু এই কথাটা 2বার লিখেছি ইতিমধ্যে, যে আপনারা যারা মন্ত্রী হয়ে আসবেন তারা একদম সাদামাটা ভাবে চলাফেরা করেন। এখন তারেক সাহেব যখন নিজে এটা করলেন, তখন তার যে মন্ত্রীরা আছে, যেমন বড় লোক মন্ত্রী আছে, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, তারপরে সালাউদ্দিন আহমেদ, তারপরে যাদের আগের থেকে গাড়ি বাড়ি সবকিছুই ছিল, আমি আশা করব যে তারা যেন তাদের নেতা বা প্রধানমন্ত্রীর এই দৃষ্টান্তটা অনুসরণ করে নিজেরাও সরকারি গাড়ি ব্যবহার বন্ধ করে দেন, এবং নিজেদের মানে আগে যেমন আপনারা নিজের পয়সায় চলতেন, মানে গাড়ির তেল দিতেন, তারপরে ড্রাইভারের বেতন দিতেন, যেহেতু আপনার আপনার মূল ব্যক্তি তো সেটা করছে, তো আপনাদের করতে অসুবিধাটা কোথায় ছিল? আপনারা আল্লাহর ওয়াস্তে জনগণকে একটু রেহাই দেন, তাদের উপরে আর এই খরচ, এই ব্যয়ভার চাপাবেন না আপনারা। এটা হচ্ছে আমার আমার বিনীত অনুরোধ তাদের কাছে। এবং এরা সবাই মানে দীর্ঘদিন রাজনীতি, মাঠের রাজনীতি করেছে, তারা তো মাঠের মাঠের যে মানুষের যে সেন্টিমেন্ট তারা বুঝতে পারে। অতএব আমি আশা করব যে তারা আগামী শনিবারেও বলছে যে উনি অফিস করবেন এখন থেকে, মানে যেহেতু এত কাজ। আরেকটা কথা, যে যেহেতু দেশের অর্থনীতির খুব খারাপ অবস্থা, সেই জন্য আমি আমাদের সিনিয়র সাংবাদিক ভাই গোলাম তাহাবুর সাহেব, উনি লিখেছিলেন যে আপনারা অর্ধেক বেতন নেন, মানে ইকোনমিটা স্ট্যাবিলাইজ করা না পর্যন্ত আপনারা অর্ধেক, আপনারা তো কেউ না খেয়ে মারা যাবেন না, আপনারা তো সবাই মোটামুটি যারা এমপি হয়ে আসছেন কিংবা আপনারা একটু এটা করেন। আর সরকারি কর্মকর্তা এরা তো ডাকাত সবগুলো, সত্যি কথা বলতে কি, এরা এসেই লুটপাট, বড় বড় গাড়ি দাও, বাড়ি দাও, 5,000, 6,000, 7,000 স্কোয়ার ফিটের বাড়ি দাও, হ্যাঁ। যেহেতু আমরা সরকারি, অ্যাকচুয়ালি তো সিভিল সার্ভেন্ট, সার্ভেন্ট মানে কি বৃত্ত। আর দেশের মালিক যারা, মানে সংবিধান অনুযায়ী দেশের মালিক যারা জনগণ, তারা থাকে বস্তিতে, এরা থাকে 5,000 স্কোয়ার ফিটের বাড়ি। তো এখন এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যে আপনারা সাধারণ মানুষের মতো আচরণ করেন, সাধারণ মানুষের দুঃখ কষ্ট বেদনাকে আপনারা বুঝেন, এবং আরো ভালোভাবে বুঝতে পারেন, যাতে করে আপনাদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়, যে না, এরা আসলে আমাদের নেতা না, এরা আমাদের সেবক, আমাদের সেবা করছে। জি, এখন আরেকটা কথা, আমি একটু পেছনে যাই। পেছনটা এরকম যে কয়েকদিন আগে তো আজকে 3-4-17 তারিখে নতুন মন্ত্রিসভা তো গঠিত হলো। তো এই মন্ত্রিসভা দেখে আপনার প্রাথমিক প্রতিক্রিয়া, যাদেরকে নেওয়া হলো? প্রাথমিক প্রতিক্রিয়া মানে অন্যার মতো, যে খলিলুর রহমানের মতো একজন বিতর্কিত খুন আত্মহত্যার মামলায় তার সম্পৃক্ততার অভিযোগ, এটা আমি বহুবার লিখেছি, 1-2বার না। যখন তাকে ইউনূস সাহেব অ্যাপয়েন্টমেন্ট দেয়, তখনই আমি কথাটা উল্লেখ করেছিলাম যে আপনারা এই ধরনের মানে টেন্টেড লোকজনকে ক্ষমতায় আনবেন না, দায়িত্ব দেবেন না। তাতে করে হয় কি, এটা একটা রং মেসেজ যায় মানুষের কাছে, যে ঠিক আছে তুমি অন্যায় করবা, তুমি খুনের সঙ্গে জড়িত থাকবা, তোমার কিচ্ছু বলা হবে না, যেহেতু তুমি মন্ত্রী, এখন তুমি ফ্লাগালা গাড়িতে ঘুরো। তো আপনারা যদি সত্যিকার অর্থে আইনের শাসন দেশে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে তো এই জিনিসটা সবার আগে বলতে হবে। তো সেই জন্যই আমি লিখেছিলাম
যে অন্যান্যদের মতো আমি মানে বিস্মিত হতবাক যে খলিলের মতো এরকম একটা লোককে কিভাবে উনি মন্ত্রিসভায় রাখলেন, যেটা কারো কোনো ধারণা ছিল না এবং যেটা হবে এখন। এবং তারপরে দেখেন আরেকজনকে উনি নিয়েছেন, এটাও আমার কাছে মানে অত্যন্ত আশ্চর্য লাগছে, যে রবিউল ইসলাম রবি, ওই যে ঢাকা 12 সম্ভবত না কত, এটা 10। ঢাকা 10। আচ্ছা, সেখানে সে একটা সন্ত্রাসী হিসেবে পরিচিত। এবং আমার যতদূর মনে পড়ে কিছুদিন আগে একটা দীপ্ত টেলিভিশনের কোন একটা কাউকে খুনের মামলার সঙ্গে সে অভিযুক্ত। হ্যাঁ, এবং তার এবং এই কথা জানাজানি করার পরে সম্ভবত আপনি না কেউ বলেছিলেন, এবং সঙ্গে সঙ্গে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়, তিনি বহিষ্কৃত হন বিএনপি। তারপরে এইরকম একটা লোককে আপনি কেন আবার মানে নমিনেশন দিয়ে এমপি করলেন? ঠিক আছে, এমপি পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপরে আপনার তাকে গুরুত্বপূর্ণ 3টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন। তিনি এসেই বলতেছেন যে রাস্তাঘাটে যে চাঁদাবাজির কথা শুনেন এগুলো ঠিক না। কেন ঠিক না? যে ওরা নিজেদের সমঝোতার মধ্যে শ্রমিক কল্যাণের জন্য মানে এই যে ওরা চাঁদা উঠায়, এটাকে চাঁদাবাজি বলা যাবে না। চিন্তা করেন আপনি যে একটা এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসে যে শ্রমিকের কল্যাণ যদি হয়, তাহলে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই চাঁদাবাজির মানে যারা জড়িত তারা তারা কেন, তাদের চেহারা কেন চলে যায়? সরকারে যারা থাকে তারাই এটার সঙ্গে জড়িত থাকে, ফলে এটা তো সম্পূর্ণভাবে ক্ষমতাসীনদের হাতের মধ্যে থাকে। তো আপনি যখন একটা লোক, আপনার মন্ত্রিসভার একটা গুরুত্বপূর্ণ মন্ত্রী যখন এই কথা বলে পাবলিকলি, তখন আপনার অবস্থা কি হয়? তখন মানুষ আপনার সবকে মনে করতেছে যে আরে আমাদের কি কথা বলে নিয়ে আসলো, আর এই খুনের আসামিগুলাকে উনি একে মন্ত্রী বানাচ্ছে। এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, যে বেগম খালেদা জিয়া যখন ওই 2001 সালে আবার ক্ষমতায় আসলেন, তখন উনি সালাউদ্দিন কাদের চৌধুরীকে মন্ত্রীর মানে পদমর্যাদায় আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা করলেন। উনি ফ্ল্যাগ নিয়ে ঘোরেন তখন। তখন আমি প্রথম সাংবাদিক সম্মেলনে গেলাম, যে বললাম যে ম্যাডাম, এই সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামে ছাত্রদল নেতা নিটোল হত্যা মামলার 1 নম্বর আসামি এবং পুলিশ তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তো এরকম একটা লক্ষ্যে আপনি মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা বানালেন। আর আপনি তো ক্ষমতায় যাওয়ার আগে আমাদেরকে বলেছিলেন যে আপনার প্রায়োরিটি হবে দেশের দুর্নীতি দূর করা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো আপনি আমাকে বলেন, এখন এই এই মামলা, এই খুনের মামলা সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সামনে আগাবে কিভাবে? পুলিশ তো তাকে ধরতে পারবে না, বিকজ সে তো ফ্ল্যাগ লাগাইতে বলে। তখন উনি বেশ রেগে গিয়ে বললেন যে তার তো হয় নাই, কোর্ট তো তাকে সাজা দেয় নাই। আমি বললাম হ্যাঁ, কোর্ট সাজা দেয় নাই, কিন্তু কোর্ট তো তাকে খালাসও দেয় নাই। তো আপনি মানে তখন ছিল 16 কোটি দেশের মানুষ। তো আমি বললাম যে আপনি 16 কোটির দেশের মানুষে আপনি একটা অবিতর্কিত ভালো লোককে আপনি পেলেন না এই পদে দেওয়ার জন্য। তো তখন উনি খুব রেগে টেগে গেলেন, যে এরকম মানে উনি প্রশ্ন নিতে চাচ্ছিলেন না। তো যাই হোক, আমার কথা হলো যে আপনি রেগে যান, আর আমাদের কাজ হলো সাধারণ মানুষের মনে যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো ক্ষমতাসীনদের কাছে উপস্থাপন করা, এটাই আমাদের কাজ। আমরা সেটাই করেছি। এখন আপনি রেগে যেতে পারেন, কিন্তু দেখেন আলটিমেটলি হলো কি, ওনার বিরুদ্ধে উনি ক্ষমতাচ্যুত হওয়ার পর পরে ওনার বিরুদ্ধে মামলা হলো, উনি জেল খাটেন। এবং আমরা তো জেলে গেলাম না, কারণ আমরা ছিলাম সত্য এবং ন্যায়ের পথে। আমরা যেটা সত্যিকার অর্থে যে জিনিসটা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি, এটাই আমাদের কাজ। এখন আমরা তো আপনাকে তেল মারতে যাই নাই ওখানে, আপনি আমার চাকরি দেন, আপনি প্রেস মিনিস্টার বানান, আপনি আমাকে এগুলো তো করতে চাইনি। আমাদের প্রয়োজন ছিল, আমরা সাংবাদিকতা করতে আসছি। তো যাই হোক, এখন আমি তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি এই দুইজনের ব্যাপারে, এই যে খলিলুর রহমান 2001 সালের ঘটনাটা আবার বলি, তো সে দীর্ঘদিন তাকে কেউ চিনত না। হঠাৎ করে সে তাকে 2001 সালের সম্ভবত যখন লতিফুর রহমান, বিচারপতি লতিফুর রহমান তত্ত্বাবধায়ক সরকার অধীন হলেন, তাকে সে আমেরিকার থেকে নিয়ে আসলো। এতদিন তার খোঁজ খবর ছিল না। সে একসময় সরকারি চাকরি করতো, ফরেন মিনিস্ট্রিতে ছিল। যাই হোক, এরপরে সে জাতিসংঘে কাজ করেছে কোথায় করে, যাই হোক তার সম্পর্কে কোনো ইয়ে ছিল না। তো এখন এই লতিফুর রহমান সাহেব, ওনাকে পরে শুনলাম যে তিনি লতিফুর রহমানের চাচাতো বোনের স্বামী, মানে ঘনিষ্ঠ আত্মীয়। তো তারপরে উনি তাকে নিয়ে আসলেন, এবং বিকেল, যেহেতু ওই ওই পোস্টটা ছিল জয়েন্ট সেক্রেটারি পোস্ট, তো বিকেল বেলায় সকাল বেলায় এনে তাকে ডেপুটি সেক্রেটারি বানালো এবং বিকেলে জয়েন্ট সেক্রেটারি করে তাকে এই পদ দিল। তো
তো তারপর পরে উনি একটা সংবাদ সম্মেলন করেছিলেন লতিফুর রহমান সাহেবের, সেখানে আমি গেলাম। যে আমি জিজ্ঞেস করলাম, আপনি তো বিচারপতি, আপনি তো ন্যায়ের পক্ষে থাকবেন, আপনি এরকম একটা ব্যক্তিকে, যার কোনো ইয়ে ছিল না, আপনি সমস্ত আইন ভেঙে আপনি এরকম একটা লোককে সকালবেলায় ডেপুটি সেক্রেটারি আর বিকেল বেলায় জয়েন্ট সেক্রেটারি 12 ঘন্টার মধ্যে দুইটা প্রমোশন দিয়ে আপনি তাকে বিদেশ থেকে নিয়ে আসলেন, এটা কি আপনার আপনার জন্য সমীচীন হয়েছে? আপনি তো বিচার, আপনি কি সারা বাংলাদেশে আর তার মতো এই পদে মানে আপনার পিএস হওয়ার মতো কোনো যোগ্য লোককে দেখেননি? তো তিনি আমাকে উত্তরে বলছেন, সে খুব মেধাবী, ইয়েতে ফার্স্ট হয়েছিল, মানে বিসিএস পরীক্ষায় ফার্স্ট হয়েছিল। আমি বললাম, আহ, আমি তখন বললাম যে আমি তো আপনাকে তার মেধা নিয়ে প্রশ্ন করি না, আমি বলেছি প্রক্রিয়াটা নিয়ে, যে এই যে প্রক্রিয়াটা আপনি অনুসরণ করছেন সেটা বেআইনি এবং আপনি নিজে আইনের মানুষ, আপনি জানেন এটা। তো তখন উনি ওই মানে তার ওই চামচারা প্রেস সেক্রেটারি আরেকজনকে বললো, আরেক মানে আমার প্রশ্ন উনি আমতামতা করতেছিল আর কি। তো এখন আমার কথা হলো যে আপনি আপনার সরকারে এমন কাউকে কেন, তারপর যাই হোক উনি আসলেন, আসার পরে ওই 2000 আচ্ছা, আমরা এই কাহিনীটা রাখি, আমরা ওই পরের কাহিনীটা জানি। আপনিও বলেছেন বহুবার, আমরা ওইটা এখানে আমাদের এখানে শুনিয়েছি। আমি একটা অন্য প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি আপনার কাছ থেকে। সেটা হলো, সরকার তো চেঞ্জ হয়ে গেল, এখন অন্তর্বর্তীকালীন সরকার যেটা ছিল আমাদের ডক্টর ইউনূস সাহেবের সরকার, ওনাদের সর্বশেষ যে কাজ ছিল যে একটা গণভোট জনগণের উপর দেওয়া, গণভোটে জনগণের কাছে রায় নেওয়া এবং তার মাধ্যমে একটা আপনার সংবিধান সংশোধনের ব্যাপার। তো সেটা তো সংবিধান সংস্কার পরিষদ হিসাবে এরা তো শপথ নিল না, বিএনপি যারা আছেন। তো আপনি ওই সরকারের এই সর্বশেষ কর্মকাণ্ড এবং যাওয়ার আগে তারা যে সমস্ত কর্মকাণ্ডগুলো করেছেন, এগুলোর ভবিষ্যৎ আপনি কেমন দেখছেন? ভবিষ্যৎ ভালো দেখছি, ভালো দেখছি না এই কারণে যে দেখেন, তাদের মেয়াদ শেষ হওয়ার একদিন আগে ওই আমেরিকার সাথে চুক্তি করছে এবং সেটা কাউকে জানায় নাই, পরে বলতেছে যে এই আমাদের এই করার প্রয়োজন। আমি বহুবার এটা লিখেছি এবং আপনার অনুষ্ঠানেও বলেছি যে এগুলো তাদের প্রায়োরিটি ছিল না। তো বন্দর কাকে দিতে হবে, তারপরে আপনি এলন মাস্কের সাথে ঘনিষ্ঠতা করে ট্রাম্পের কাছে পৌঁছাবেন, এই উদ্দেশ্যে আপনি স্টারলিংকের মতো মানে একটা প্রতিষ্ঠানকে এখানে আনলেন কারোর সাথে আলোচনা না করে, এবং গ্রামীণ টেলিকমের মানে প্রাইভেট মানে লোকাল এজেন্ট বানালেন গ্রামীণ, মানে সব আপনার ইয়ে আপনার সুবিধার্থে এগুলো করেছেন। তো এগুলো তো তাদের তাদের যে মূল কাজটা ছিল, আমি বহুবার বলেছি এই কথাগুলো, যে আপনারা মূল সংস্কার, বিচার বিভাগের সংস্কার করেন, আইন প্রতিষ্ঠা করেন এবং দুর্নীতি দূর করার জন্য যেগুলো, সেগুলো তারা করলো না। ওই সংস্কারের নাম করে বিভিন্ন মাসের পর মাস, প্রায় বছর কাটায় দিল এগুলো, কোটি কোটি টাকা খরচা করলো এটার পিছনে, খাওয়া দাওয়া মানে এই সমস্তই করেছে। যেটা ফল যেটা হলো যে এতগুলো যে সংবিধান সংস্কারের ব্যাপারে যে জিনিসটা এসেছিল আর কি, সেটা সত্যিকার বলতে আমার প্রথম থেকে এটাতে কোনো আগ্রহ ছিল না। খালি তিনটা জিনিস করতে পারতো, যে কোনো ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারত, ঠিক আছে, এটা তো আমরা সবাই চাই। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হতে পারত। আর মানে যারা এমপি হবে, মন্ত্রী হবে, আসার প্রথম দিনই তাদের অ্যাসেট ডিক্লেয়ার করবে, জনগণের সামনে বলবে যে এইটা আমাদের আছে, এবং প্রতি বছর তাদেরকে এর হিসাব দিতে হবে, যাতে করে জনগণ ট্র্যাক রাখতে পারে যে আপনারা কত বড় লোক হলেন বা গরিব হলেন, এটা আমরা জানতে চাই। তো এই তিনটা জিনিস এত কিছু না বলে 48টা অনুচ্ছেদ, এইটা সেটা, এগুলো মানুষের পড়ার সময় কথা। তো যেটার ফল যেটা হয়েছে, বিএনপি তো আগে রাজি ছিল না, পরে হয়তো যে কোনো কারণে হোক তারেক সাহেব বললেন যে না, এটাতে আমরা ভোট দিব, এখন বলতেছে যে না, এগুলো আমরা ইয়ে করবো না, আমরা এটা সংসদের মধ্যে পাস করাবো। তো এই যে ইউনূস সাহেব কিন্তু এগুলো জেনে শুনে করেছে, বুঝলেন, খালি প্যাচ লাগানোর জন্য, যাতে করে তার বিরুদ্ধে মামলা না হয়, তার তার তাকে দেশ ছাড়তে বাধ্য না, মানে দেশ ছাড়তে যেন না পারে, এই অবস্থা থেকে যেন জেলে না দিত, এই সমস্ত গুলা। এখন এই লন্ডনের যে মামলা না হয় মানে কি, আপনি কি মনে করেন যে তার বিরুদ্ধে মামলা হতে পারে? 100 বার হতে পারে। তার কারণ এই যে গোপনে যে কাজগুলা করেছে, তারপরে দেখেন মামলা কেন হবে, আপনি নির্বাহী আদেশে আপনার বিরুদ্ধে মামলা প্রত্যাহার করেন কিভাবে? আপনি যদি, তাহলে তো আপনার সঙ্গে শেখ হাসিনা, খালেদা জিয়া, জেনারেল এরশাদের পার্থক্য কি? তারাও তো ক্ষমতায় তাদের বিরুদ্ধে সব মামলা তুলে নিত। তো আপনি তো বিচার বিভাগের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তো আপনাকে নির্বাহী, আপনি যদি নির্দোষ হন,
তাহলে আপনাকে নির্বাহী আদেশে কেন করতে হবে? আপনি বলতে পারতেন যে আমি বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান চাই, আপনি নির্দোষ হলে আপনি ছাড়া পেয়ে যাবেন, আপনি কেন করতে গেছেন এটা? তো স্বাভাবিকভাবে আমাদের তো এই প্রশ্ন, নিশ্চয়ই আপনি 2 নম্বরই কোনো কাজ করছেন ওইখানে, যার জন্য আপনি হয়তো এখন অনেকে বলে যে তারেক রহমান সঙ্গে লন্ডন যায় এই সমস্ত ডিল হয়েছে, যে আমার বিরুদ্ধে মামলা টামলা দিয়েন না, এটা করবেন না। কিন্তু আজ হোক কাল হোক দেখেন এই মামলাগুলো তাকে আবার ফেস করতে হবে। আমি একটা ইয়েতে লিখেছিলাম, একটা পোস্ট কিছুদিন আগে তারেক রহমান ক্ষমতায় আসার পর পরই, যে আপনি অনুগ্রহ করে মানে এই তাকে যে নিজের সুবিধার জন্য যে কাজগুলা করছে এইটার ইনভেস্টিগেশন শুরু করেন, এবং দুদক যেহেতু একটা স্বাধীন প্রতিষ্ঠান, তাদেরকে বলবেন যে আমরা এখানে কোনো হস্তক্ষেপ করবো না, আপনাদের অনুযায়ী কাজ করেন। কিন্তু দুদকের ওই যে বললাম না, এখন ওই শুনলাম যে ওই তার প্রেস সেক্রেটারির বদৌলতে ওই তারা একটা নতুন ইংরেজি কাগজ বের করছে। দেখেন কনফ্লিক্ট অফ ইন্টারেস্টটা কোথায় আছে। মানে পৃথিবীর যে কোনো সভ্য দেশে ডক্টর ইউনূসের যিনি প্রেস সেক্রেটারি ছিলেন, হ্যাঁ হ্যাঁ, এবং তার ডেপুটি, তাদের নিজের পোস্টেই দেখলাম যে তারা নতুন ইংরেজি কাগজ, কি ডেলি ওয়াদা না ফুয়াদা কি একটা নাম দিছে আর কি, জানি না। তো যাই হোক, এখন অসুবিধা কি? ওনারা সাংবাদিক মানুষের একটা পত্রিকা বের করতেই পারে, অসুবিধা নেই। না না, অসুবিধার কিছু নাই, কিন্তু কথা হলো এখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, যে আপনি ক্ষমতায় থাকা অবস্থায় এই এই জিনিস আখের গুলা গুছাইছেন, তার কারণ যে আমি পরে খবর নিলাম যে এই লোকটার এটার মালিকানা কারা, ফান্ডিং কি করছে, পরে দেখলাম যে দুদকে তার বিরুদ্ধে মামলা ছিল, সেই মামলা নাকি প্রত্যাহার করেছে। এখন প্রত্যাহারটা কে করলো? তো এখন যে মানুষ যে বলতেছে যে এই এই যে ইংরেজিতে বলে কুইড প্রোকো, মানে তুমি আমারে কিছু দাও আমি তোমারে কিছু দিব, হ্যাঁ, যে ঠিক আছে তোমার মামলা টামলা আমরা তুলে নেওয়ার ব্যবস্থা করবো, তুমি আমাদেরকে ইংরেজি কাগজ বের করবো। আর এই দেশে ইংরেজি কে পড়ে? আচ্ছা, ইংরেজি কাগজ কেন বের করতে হবে এটাও আমার মাথায় আসে। যাই হোক, সেটা তাদের ব্যাপার। আমার কথা হলো যে পৃথিবীর যে কোনো সভ্য দেশের নিয়ম হলো, আপনি কোনো ক্ষমতায় থাকলে আগামী 3 বছর, ক্ষমতার থেকে যাওয়ার পরে আগামী 3 বছরের মধ্যে কোন রকম সুযোগ সুবিধা নিতে পারবেন না বাইরে বাইরে যেয়ে। তার কারণ তখন মনে হবে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। হ্যাঁ, এবং তার কারণ আপনি নিশ্চয়ই ক্ষমতায় থেকে এগুলো করছেন, নাহলে আপনি ইয়ে করেন কি বল। তো এই জিনিসগুলা যদি আমরা ঠিক মতো, এবং সাংবাদিকদেরও আমি বলবো আপনারা এই প্রশ্নগুলো করতেই থাকবেন, যে খলিল কেন ইয়ে। আমি আরেকটা কথা বলে আমি এটা, এবং দেখবেন তারেক রহমানের ভবিষ্যৎ আমি জানি না কি হবে যদি স্টিক করতে পারেন, কিন্তু এই খলিল এবং রবিউলের কারণে দেখবেন তাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে, এবং তিনি স্বাভাবিক কাজকর্ম ঠিক মতো করতে পারবেন না। তখন কনস্ট্যান্টলি যদি এই প্রশ্নগুলো মিডিয়াতে আসতে থাকে, কারো না কারো তো এই প্রশ্নের জবাব দিতে হবে, যে আপনারা 18 কোটি দেশের মানুষে আপনারা কোনো ভালো লোক পান না, এই ধরনের মানে বিতর্কিত কলঙ্কিত লোকজনকে আপনাদের সংস্কারে আনতে হয় কেন? আর জনগণের ট্যাক্স পেয়ারের টাকা এদের পিছনে আপনি কেন খরচা করবেন? এগুলো তো বলছি, সাংবাদিকদের এই প্রশ্ন করতেই হবে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আসাদ মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন যে জনাব আসাদ মাহমুদের বিশ্লেষণ এবং ওনার প্রশ্ন। সরকার নতুন এসেছে, নতুন সরকার নিয়ে আসাদ মাহমুদ ভাইয়ের বেশ আশাবাদ আছে। উনি কিছু কিছু বিষয় নিয়ে চমৎকৃত হয়েছেন, আবার সাংবাদিকের যে অবধারিত কাজ সেই প্রশ্নটাও করেছেন। আমরা আশা করবো এই প্রশ্নগুলো যেন আমাদের বেশি দিন উচ্চারণ করতে না হয়। আমরা এগুলোর জবাব চাইবো, সমাধান চাইবো। এখন এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।